সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ তোমাদের সাথে আছি আমি সমীর কান্তিনাথ, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম তোমাদের সিলেবাসের ৩ নম্বর টপিকে আছে। যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছি। আজকে বাকি অংশটা আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নিই আজকে কি বিষয় আমাদের আলোচনায় থাকবে। আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবে functions and types of ecosystem, ecological pyramids, dynamics of aquatic and terrestrial ecosystem। তাহলে চলো মূল আলোচনায় যাই। শুরুতেই ফাংশনস এন্ড টাইপস অফ ইকোসিস্টেম নিয়ে আলোচনা। দেখি তাহলে ইকোসিস্টেমের ফাংশন বলতে আসলে কি বোঝায়। একটু খেয়াল করে দেখো, ফান্ডামেন্টালি ইকোসিস্টেম ফাংশনস আর এক্সচেঞ্জ অফ এনার্জি and nutrients in the food chain. These exchanges sustain plant and animal life on the planet as well as the composition of organic matter and production of biomass। দেখো, পূর্বের ক্লাসে আমরা ফুড চেইন সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং কিভাবে ফুড চেইনে পুষ্টি এবং শক্তি স্থানান্তর হয় সেটাও আমরা জেনেছি। বায়োমাস সম্পর্কে এখন বলবো এবং সেইটা রিলেট করলে আমাদের ইকোসিস্টেমের ফাংশন সম্পর্কে একটা ধারণা তোমাদের হয়ে যাবে। বায়োমাস হচ্ছে কোন জীবদেহে মোট শুষ্ক ওজন, যে জীবজ পদার্থের যে ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন, সেটাকে বলা হয় বায়োমাস। তাহলে একবার প্রথম পাশের বিষয়টা মনে করো, ইকোসিস্টেমে উৎপাদক থেকে শক্তি, প্রাথমিক স্তরের খাদক, প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরের খাদক, এইভাবে শক্তি ট্রান্সফার হয় এবং এই শক্তির চলাচল একমুখিক ভাবে হয়। কিন্তু পুষ্টি উৎপাদক থেকে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের থেকে তৃতীয় স্তরের খাদক, অবশেষে ওই খাদকদের মৃত্যুর পর অথবা উৎপাদকের মৃত্যুর পর এই পুষ্টি মাটিতে অর্গানিক ম্যাটার হিসেবে, জৈব উপাদান হিসেবে থেকে যায়, যেটা পরবর্তীতে আবার উৎপাদক তার খাদ্য হিসেবে গ্রহণ করে। ইকোসিস্টেমের ফাংশন বলতে মূলত এই যে পুষ্টির স্থানান্তর এবং শক্তির স্থানান্তর, এটাকেই বোঝায়। এই যে রেখাচিত্র, এই রেখাচিত্রটা দেখলে এতক্ষণ যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা সম্পর্কে আরো ভালো ধারণা হবে। সূর্যই হচ্ছে আমাদের পৃথিবীতে শক্তির প্রাথমিক উৎস। এই সূর্য থেকে সবুজ উদ্ভিদ আলোক শক্তি শোষণ করে এবং খাদ্য উৎপাদনের কাজে ব্যবহার করে। পরবর্তীতে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক অথবা তাদের প্রত্যেকের মৃত্যুর পরে বিয়োজক দ্বারা বিয়োজিত হয় এবং এই পুষ্টি উপাদানটা চক্রাকারে ঘুরতে থাকে, কিন্তু শক্তি মৌখিক ভাবে চলাচল করে। এইটাই হচ্ছে বাস্তুসংস্থানের বা ইকোসিস্টেমের সামগ্রিক কার্যক্রম। এবার চলো তাহলে আমরা ইকোসিস্টেমের প্রকারভেদ সম্পর্কে জানার চেষ্টা করি।
বাস্তুসংস্থানের প্রকারভেদ বা ইকোসিস্টেমের প্রকারভেদ। এই ইকোসিস্টেম সাধারণত টেরেস্ট্রিয়াল এন্ড অ্যাকোয়াটিক, অর্থাৎ স্থলজ, এই যে স্থলজ ইকোসিস্টেম আর জলজ ইকোসিস্টেম, এই দুই ভাগে ভাগ করা যায় প্রধানত। এই দুই ভাগকে আবার নানাভাবে ভাগ করা যায়, যেমন স্থলজ বা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমকে তৃণভূমির ইকোসিস্টেম, বনভূমির ইকোসিস্টেম, মরুভূমির ইকোসিস্টেম, এই তিন ভাগে ভাগ করা যায়। অন্যদিকে জলজ ইকোসিস্টেমকে ফ্রেশ ওয়াটার বা মিঠা পানির ইকোসিস্টেম, ব্র্যাকিশ ওয়াটার বা মৃদু লবণাক্ত পানির ইকোসিস্টেম, আর মেরাইন ইকোসিস্টেম বা লবণাক্ত পানির ইকোসিস্টেম। অর্থাৎ স্থলজ ইকোসিস্টেমকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি, জলজ ইকোসিস্টেমকেও তিন ভাগে ভাগ করতে পারি। এছাড়াও যেমন একটা পুকুর যখন খনন করা হয়, তখন প্রাথমিকভাবে এটা মানুষের তৈরি ইকোসিস্টেম। একটা শস্য ক্ষেত্র, একটা ধানের ক্ষেত, একটা সবজি ক্ষেত যখন তৈরি করা হয়, এটা প্রাথমিকভাবে মানুষের তৈরি ইকোসিস্টেম। তাহলে চলো এবার আমরা এই প্রত্যেক ধরনের ইকোসিস্টেম সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ তৃণভূমি এলাকা, এই যে তৃণভূমি ইকোসিস্টেমের যদি আমরা উদাহরণ দিতে যাই, তাহলে আমাদের সবার আগে যে উদাহরণটা মনে আসে সাভানা তৃণভূমি। ইকোসিস্টেমের মূলত স্ট্রাকচার একই, কিন্তু তারপরও আলাদা আলাদা হচ্ছে কেন? আলাদা আলাদা হচ্ছে প্রাথমিকভাবে প্রোডাক্টিভিটির কারণে, উৎপাদন ব্যবস্থার ভিন্নতার কারণে। এখন উৎপাদন ব্যবস্থা ভিন্নতা কি? এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে তৃণভূমি ছবি। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে ডমিনেন্স প্রডিউসার হচ্ছে তৃণ অর হার্ভ। তাহলে এই প্রডিউসারের উপর নির্ভরশীল প্রথম স্তরের খাদকের ভিন্নতা থাকবে। এখানে যেহেতু তৃণ লতা অথবা তৃণ বা হার্ভ হচ্ছে প্রাথমিক প্রডিউসার, কাজেই এই ঘাস জাতীয় উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাথমিক স্তরের খাদক বা প্রথম স্তরের খাদকের আবির্ভাব হবে। কিন্তু যদি অন্য ধরনের প্রডিউসার হতো, তাহলে প্রাথমিক স্তরের খাদকের ভিন্নতা হতো। এইভাবে বাকি প্রাথমিক স্তরের খাদকের উপর নির্ভর করে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক কি ধরনের সেটার উপর নির্ভর করে সর্বোচ্চ খাদক, এই চক্রটা তৈরি হয়। এই ছবিটা দেখো, এটা একটা বনের ছবি। ফরেস্ট ইকোসিস্টেম বোঝানোর জন্য আমি ছবিটা এখানে এনেছি। এখানে দেখো ডমিনেন্স যাদের প্রডিউসার, এই যে প্রডিউসার হচ্ছে মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। কাজেই এই যে বৃক্ষ যখন প্রডিউসার হয়ে যায়, এখানে দেখো ঘাস গুল্ম লতাপাতার পরিমাণ কম, কারণ বৃক্ষ তার নিচের স্তরে আলোক প্রবেশ্যতাকে বাধা সৃষ্টি করে। সানলাইট উপরের তার ক্যানোপি সানলাইটকে আটকিয়ে দেয়, যে কারণে এই বনভূমিতে, বিস্তীর্ণ বনভূমিতে ঘাস লতাপাতা জাতীয় উদ্ভিদ জন্মায় কম, বৃহৎ উদ্ভিদ জন্মায় বেশি। কাজে বৃহৎ উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাথমিক স্তরের খাদক এবং তার উপর নির্ভরশীল দ্বিতীয় স্তরের খাদক এবং তার উপর নির্ভরশীল সর্বোচ্চ খাদক স্বাভাবিকভাবেই একটা তৃণভূমির ইকোসিস্টেমের থেকে পৃথক হবে। এই জন্য তৃণভূমির ইকোসিস্টেম আর বনভূমির ইকোসিস্টেমের মধ্যে পার্থক্য তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের ছবি। এই যে দেখো, এই নিচের অংশটা দেখো, এই নিচের অংশটা জোয়ার ভাটায় প্লাবিত হয়, যেখানে যে কারণে এখানে তৃণজাতীয় উদ্ভিদ জন্মানোর সুযোগ নাই। কিন্তু এই যে
হেউরা জাতীয় উদ্ভিদ, হেউরা জাতীয় উদ্ভিদের ডমিনেন্স এখানে, এবং যাদের উপর নির্ভর করে এই যে প্রাথমিক স্তরের খাদক হরিণের অ্যাবাউন্ডেন্স। স্বাভাবিকভাবে হরিণকে যারা খাবার হিসেবে ভক্ষণ করে তাদের অবস্থান থাকবে এখানে দ্বিতীয় স্তর কিংবা সর্বোচ্চ স্তরের খাদক। আবার এদিকে পাতা এবং উদ্ভিদের ফল খেতে পারে এমন প্রাণীও প্রাথমিক স্তরের খাদক হিসেবে অন্তর্ভুক্ত। তাহলে এইখানে যদি আমরা ঘাস ফড়িং কিংবা ছোট পোকামাকড়ের কথা চিন্তা করি, সেটার এখানে খুব বেশি পাওয়া যাবে না, যেহেতু ঘাসের অভাব আছে। কাজেই এই বনের ইকোসিস্টেম আর তৃণভূমির ইকোসিস্টেমের মধ্যে যে কি পার্থক্য হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। এটা দেখো, এটাও আমাদের লাউয়াচড়া ফরেস্ট, এটা কিন্তু আবার একটু ভিন্ন ধরনের। এখানে আন্ডারগ্রোথ বা শ্রাব জাতীয় উদ্ভিদের প্রাধান্য আছে, একই সাথে ট্রি বা বৃক্ষ জাতীয় উদ্ভিদের প্রাধান্য আছে। তাহলে শ্রাবের উপর বা ট্রির উপর নির্ভরশীল এমন প্রাথমিক স্তরের খাদক এখানে প্রচুর দেখা যাবে, এবং সেটার উপর নির্ভর করে তার খাদ্য শৃঙ্খল, তার খাদ্য জাল তৈরি হবে। এই যে ছবিটা, এটা একটা মরুভূমির ছবি। দেখো, এইখানে অধিকাংশ ক্ষেত্রে ঝোপ জাতীয় কাঁটাযুক্ত, এই যে ঝোপ জাতীয় কাঁটাযুক্ত উদ্ভিদ, তারা খুব কম পানিতে টিকে থাকতে পারে, কঠোর সূর্যতাপ সহ্য করে এরা টিকে থাকতে পারে। প্রাকৃতিক প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকার যে প্রবণতা প্রাথমিক উৎপাদকের মধ্যে দেখা যায়, স্বাভাবিকভাবে ওই উৎপাদক, ওই ধরনের উৎপাদকের উপর নির্ভরশীল প্রাথমিক স্তরের খাদক দেখা যাবে এই ইকোসিস্টেমে। ধরো গরু, ছাগল, এই ধরনের পশুগুলি সাধারণত কাঁটাযুক্ত উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করতে পছন্দ করে না। কিন্তু অন্যদিকে যদি আমরা উটের কথা চিন্তা করি, উট কিন্তু কাঁটাযুক্ত গাছ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। স্বাভাবিকভাবেই যে প্রাথমিক স্তরের খাদক যে ধরনের উদ্ভিদ, যে ধরনের প্রডিউসারকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে, তার অ্যাভেইলেবিলিটি বা পর্যাপ্ততা থাকবে এই ধরনের ইকো সিস্টেমে। এবার দেখতে পাচ্ছ তোমরা একটা জলজ ইকোসিস্টেমের ছবি। এই যে জলজ ইকোসিস্টেমে এখানে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন আছে, ফাইটোপ্লাঙ্কটন, যারা প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করে, এবং জলজ কিছু উদ্ভিদ প্রাথমিক উৎপাদক হিসেবে কাজ করতে পারে। এই সব প্লাঙ্কটনের উপর নির্ভরশীল প্রাথমিক স্তরের ছোট ছোট খাদক, ছোট ছোট মাছ প্রাথমিক স্তরের খাদক হিসেবে কাজ করে। এই ছবিটা মনোযোগ দিয়ে দেখো, এখানে তিনটা অংশ, এখানে এই ফ্রেশ, এখানে ব্র্যাকিশ, আর এখানে সল্ট। এই যে একটা নদী ধীরে ধীরে এই সাগরে এসেছে, এইটুকুন জায়গাটাকে, এইটুকুন জায়গা হচ্ছে মোহনা। তাহলে এখানকার পানি হচ্ছে স্বাদু পানি বা ফ্রেশ ওয়াটার, এই অঞ্চলের পানি হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার বা মৃদু লবণাক্ত পানি। আর এই যে সাগরের এখানকার পানি হচ্ছে এই যে এইটুকুন পর্যন্ত হচ্ছে তোমার ব্র্যাকিশ ওয়াটারের এরিয়া, তারপর এইটুকুন জায়গা হচ্ছে লবণাক্ত পানি। তাহলে এখানকার উৎপাদক আর এখানকার উৎপাদক আর এখানকার উৎপাদক, এই তিন অঞ্চলের উৎপাদকের মধ্যে পার্থক্য অবশ্যই হবে। সেই কারণে এই জলজ ইকোসিস্টেমে যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, ব্র্যাকিশ ওয়াটার ইকোসিস্টেম আর মেরাইন ইকোসিস্টেম বা লবণাক্ত ইকোসিস্টেম, এই তিন ভাগে ভাগ করা হয়েছে জলজ ইকোসিস্টেমকে। এই যে ছবি দেখতে পাচ্ছ, এটা মোহনা এলাকার ছবি। এই এই এইটুকুন এলাকাটাকে আমরা এস্টুয়ারি এলাকা বা মোহনা এলাকা বলতে পারি। এখানকার পানি হচ্ছে মৃদু লবণাক্ত পানি।
মৃদু লবণাক্ত পানি। কাজে এখানকার ইকোসিস্টেম আর এই ডিপ সি বা গভীর সাগরের ইকোসিস্টেমের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, কারণ পরিবেশগত পার্থক্যের কারণে উৎপাদকের ভিন্নতা হলে প্রাথমিক স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এর মধ্যেও ভিন্নতা থাকবে। এই যে এটা দেখতে পাচ্ছ, একটা গভীর সমুদ্রের তলদেশের বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ। কাজেই এই ধরনের প্রডিউসারের উপর নির্ভরশীল খাদক অবশ্যই স্বাদু পানির খাদক থেকে ভিন্ন, কিংবা এস্টুয়ারি এলাকার খাদক থেকে ভিন্ন। এই ভিন্নতার প্রাথমিক কারণ হচ্ছে পরিবেশগত কারণ। আশা করছি এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে তোমরা বাস্তুতন্ত্রের ফাংশন বা কার্যাবলী এবং বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র সম্পর্কে একটা ধারণা পেলে। এবার চলো আমরা বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে আলোচনা করব। বাস্তুতান্ত্রিক পিরামিড, পিরামিডের কথা মনে আসলেই আমাদের মিশরের কথা মনে আসে। একবার দেখে আসি মিশরের। এই যে মিশরের পিরামিড, বাস্তুতন্ত্রের নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট সময়কালে বিভিন্ন খাদ্যস্তরের জীবের হিসাব অনুযায়ী অঙ্কিত লেখচিত্রকে বাস্তুতান্ত্রিক পিরামিড বলা হয়। যে আমরা জানি বাস্তুতন্ত্রের উৎপাদক প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। এই প্রত্যেকটা উপাদান একে অন্যের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত। কার কি কোন জায়গায় অবস্থান, সেই অবস্থানের ভিত্তিতে যে একটা লেখচিত্র বা ডায়াগ্রাম অঙ্কন করলে সেটাকেই বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড সাধারণত 3 ধরনের হয়। এই যে পিরামিড অফ নাম্বারস বা সংখ্যার পিরামিড, পিরামিড অফ এনার্জি বা শক্তির পিরামিড, পিরামিড অফ বায়োমাস বা জীবভরের পিরামিড। বায়োমাসের পিরামিড আপরাইট বা ইনভার্টেড হতে পারে, আবার সংখ্যার পিরামিডও আপরাইট বা ইনভার্টেড হতে পারে। এবার চলো সংখ্যার পিরামিড সম্পর্কে জানি। দেখতে পাচ্ছ এই যে প্রডিউসার, প্রাথমিক স্তরের খাদক, দ্বিতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের খাদক। এইখানে যে উৎপাদকের সংখ্যা, এর তুলনায় প্রাথমিক স্তরের খাদকের সংখ্যা কম হয়, আর প্রাথমিক স্তরের খাদকের তুলনায় সর্বোচ্চ স্তরের খাদকের সংখ্যা আরো কম হয়। স্বাভাবিকভাবে আমরা এই সংখ্যা অনুসারে এখানে যদি আমরা 100 ধরি অথবা 1000 ধরি, তাহলে এখানে ধরলাম 100 আর এইখানে ধরলাম 10। 3টা সিরিয়ালি যদি বসাই 1000, 100, 10, স্বাভাবিকভাবে এটা একটা আপওয়ার্ড পিরামিড তৈরি হবে, যেটার শীর্ষ সূচালো এবং বেসাল পয়েন্ট বা পাদদেশ অনেক চ্যাপ্টা হবে। কিন্তু উল্টো ঘটনাও হতে পারে। যেমন দেখো, এই একটা বিশাল একটা বৃক্ষ, এই বিশাল বৃক্ষে অনেকগুলি পোকা আশ্রয় নিতে পারে, কিন্তু বৃক্ষের সংখ্যা, এখন যদি তুমি সংখ্যা হিসাব করো, সংখ্যা তো 1। এখানে এসে হিসাব করলে এখানে হয়তো 10 হইতে পারে। এখন এদের উপর নির্ভরশীল সেকেন্ডারি কনজিউমার আরো বেশি হতে পারে। এই ধারণা থেকে যদি পিরামিডটা তৈরি করা হয়, তাহলে সেটা ইনভার্টেড হয়ে যায়। তাহলে সংখ্যার পিরামিডও আপরাইট হতে পারে, ইনভার্টেড হতে পারে। শক্তির পিরামিড, শক্তির পিরামিডে এই যে যেই শক্তিটা প্রডিউসার প্রডিউস করছে, যেই শক্তিটা উৎপাদক উৎপন্ন করছে, তার 10% শক্তি প্রাথমিক স্তরের খাদকের মধ্যে সঞ্চারিত হয়, এবং প্রাথমিক স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদকে 10% শক্তি সঞ্চারিত হয়, এবং সেখান থেকে আবার 10% শক্তি সঞ্চারিত হয়। এই যে আগের দিন আলোচনায় বলেছিলাম, এটাকে বলা হয় দশমাংশ নীতি। এই যে এই দশমাংশ নীতির ভিত্তিতে শক্তির পিরামিড যদি আমরা অঙ্কন করি, তাহলে সবসময় বেসাল বা পাদদেশ অংশটা অবশ্যই বড় হবে শীর্ষ বা টারসিয়ারি বা সর্বোচ্চ খাদকের অবস্থান থেকে। এটাকে বলা হয় শক্তির পিরামিড, যেখানে
ফ্লো অফ এনার্জি কে হিসাবে নেওয়া হচ্ছে। জীবভরের পিরামিড। জীবভরের কথা একটু আগেই বলেছি। জীবদেহে যেই অর্গানিক উপাদান আছে, সেই অর্গানিক উপাদানের মোট শুষ্ক ওজনকে বলা হয় জীবভর। তাহলে এই জীবভরের পিরামিডও আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড হতে পারে। যেমন দেখো, এই যে ১,০০০ কেজি যদি ঘাস হয়, ১,০০০ কেজি ঘাসের শুষ্ক ওজন ১০০ কেজি মাংসের শুষ্ক ওজনের চাইতে অনেক বেশি হবে। এবং সেখান থেকে ১০ কেজি ওজনের মাংসের শুষ্ক ওজন আরো কম হবে, ১ কেজি ওজনের মাংসের শুষ্ক ওজন আরো কম হবে। এই হিসেব যদি থাকে, তাহলে অবশ্যই এটার পাদদেশ চ্যাপ্টা এবং শীর্ষদেশ সূচালো হবে, এটা আপওয়ার্ড পিরামিড হবে। কিন্তু অন্যভাবে যদি হিসাব করে দেখো, যে প্রোডিউসার যদি ফাইটোপ্লাঙ্কটন হয়, এই ফাইটোপ্লাঙ্কটনের ৫ কেজি অথবা ৪ গ্রামের ওজনের তুলনায় এই যে একটা মাছের ৪ গ্রামের অথবা ৮ গ্রামের ওজন অনেক বেশি হবে। এবং এই হিসেবে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই জীবভরের পিরামিড ডাউনওয়ার্ড হয়ে থাকে। আশা করছি ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার ডায়নামিক্স অফ অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ডায়নামিক্স কথাটার অর্থ হচ্ছে গতিময়তা। আমরা শুরুতেই পড়েছি, ইকোসিস্টেম একটা হচ্ছে ছন্দময়, গতিময় ব্যবস্থা। তাহলে ইকোসিস্টেম আর গতিময়তা হচ্ছে একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে আবার নতুন করে ডায়নামিক্স অফ অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম আলোচনা কেন আসবে? আলোচনা আসবে প্রাথমিকভাবে ডায়নামিক্স অফ ইকোসিস্টেম বলতে যা বোঝায়, সেটা হচ্ছে এই যে শক্তির প্রবাহ অথবা তোমার পুষ্টির প্রবাহ, যে গতিময় ছন্দময় ব্যবস্থা, সেটা হচ্ছে প্রাথমিক ডায়নামিক্স। কিন্তু আধুনিক কনসেপ্ট অনুসারে ডায়নামিক্সটা হিসাব করা হয় ইকোলজিক্যাল পরিবেশে অর ইকোসিস্টেমে তার কম্পোনেন্ট গুলি যে সংগ্রাম করে তার অবস্থান টিকিয়ে রাখার জন্য যেই গতিময়তা, সেটাই হচ্ছে আধুনিক কনসেপ্ট অনুসারে ডায়নামিক্স অফ ইকোসিস্টেম। এই যে দেখো, এই যে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে নির্গত ধোঁয়া এই যে অ্যাটমসফিয়ারকে নানাভাবে কলুষিত করছে। এই অ্যাটমসফিয়ার স্বাভাবিকভাবে এই উদ্ভিদটার জন্য এই অ্যাটমসফিয়ারটা জটিল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সে এর সাথে লড়াই করছে অস্বাভাবিক পরিবেশের সাথে এবং টিকিয়ে রাখছে। একইভাবে এই যে বাঘটা এই খরগোশটাকে শিকার করবে, কিন্তু তারপরও এই খরগোশ তার এলাকায় কোনো না কোনোভাবে তার অস্তিত্ব রক্ষা করছে এবং প্রতিনিয়ত তাকে একটা সংগ্রামের সাথে একটা গতিময়তার মধ্যে থাকতে হচ্ছে। কোনো না কোনোভাবে গতিময়তা থেমে গেলে তার অস্তিত্ব থাকবে না। এই যে স্বাভাবিকভাবে আবার এদের যখন মৃত্যু হয়, তখন এই দেহাবশেষ পুষ্টিতে পরিণত হয়ে যায় এবং এই পুষ্টি মিনারেলস হিসাবে মাটির সাথে মিশে যায়। যেই মিনারেলস আবার কিছুটা ইভাপোরেট হয়ে যেতে পারে, আবার কিছুটা এই উদ্ভিদ কর্তৃক গৃহীত হয়ে যেতে পারে। তার মানে সার্বক্ষণিকভাবে তাকে টিকে থাকার জন্য একটা লড়াই করতে হচ্ছে এবং এই লড়াইয়ের যে গতি, সেটাই হচ্ছে ডায়নামিক্স অফ ইকোসিস্টেম। In modest biological physical disturbance of an ecosystem occurs and return to its more or less original status. The system is resilient. অর্থাৎ কোনো না কোনো ভাবে প্রকৃতির যদি নানা ধরনের ক্ষতি হয়, সেই প্রাকৃতিক উপাদানগুলি আবার সক্রিয় অবস্থানে আসার জন্য আবার ফিরে আসার চেষ্টা করে। একটা ইলাস্টিকের মতো। ইলাস্টিককে তুমি টানে এইভাবে লম্বা করে ছেড়ে দিলে আবার সে তার অবস্থানে আসবে। কিন্তু এই পরিবর্তনটা যদি অনেক মারাত্মক হয়, তাহলে আবার পূর্বাবস্থায় ফিরে আসাটাও অনেক কঠিন হয়ে যায়।
মোরওভার অ্যানথ্রোপোজেনিক চেঞ্জ হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট পরিবর্তন ইন এনভায়রনমেন্ট ইনক্লুডিং হ্যাবিটেট ডিস্ট্রাকশন। আমরা যদি কোনো জীবের হ্যাবিটেট বা বসতি নষ্ট করে দিই, পলিউশন, ইন্ট্রোডাকশন ইন ইনভেসিভ স্পিসিস, আগ্রাসী উদ্ভিদ ইকোসিস্টেমে প্রবেশ করায়, ওভার এক্সপ্লয়টেশন, আমরা যদি অতি ব্যবহার করি, আমরা যদি পরিবেশের পরিবর্তন ঘটাই, ক্লাইমেট চেঞ্জ ঘটাই, তাহলে এই ইকোসিস্টেমে তার ওই লড়াই সংগ্রামের পরও এই স্পিসিসদের টিকে থাকা মুশকিল হয়ে যায়। আধুনিক কনসেপশন অনুসারে এই যে লড়াই, এই যে গতিময়তা, এটাকেই বলা হয় ডায়নামিক্স অফ ইকোসিস্টেম। এবার অ্যাকোয়াটিক সিস্টেম এবং টেরেস্ট্রিয়াল সিস্টেমের মধ্যে এই কিভাবে আমরা ডাইনামিক্সটা দেখি সেটা সম্পর্কে একটু জানবো। আমরা কি জিনিস দেখতে হবে এই জানার চেষ্টার জন্য, এই যে ডাইনামিক্সটা বোঝার জন্য? এক নম্বর হচ্ছে ফুড প্রোডাকশন, মানে উৎপাদক সম্পর্কে জানতে হবে। দুই নম্বর চেঞ্জ অফ হ্যাবিটেট সাইজ, কোয়ালিটি এন্ড স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। চেঞ্জ অফ স্পিসিস কম্পিটিশন, প্রতি প্রজাতি সমূহের মধ্যে প্রতিযোগিতার মুডটা, প্রতিযোগিতার সিস্টেমটা জানতে হবে। পপুলেশন ডিস্টারবেন্স এন্ড ফ্যাক্টর দ্যাট থ্রেটেন্স দ্য এনহ্যান্স স্পিসিস, যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর দ্বারা প্রজাতির বৃদ্ধিকে প্রভাবিত করে, টিকে থাকাকে প্রভাবিত করে, সেই জিনিসগুলি জানতে হবে। এই যে এটা একটা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের কিভাবে সে ডাইনামিক্সটা হয়, কিভাবে গতিময়তা হয়। এই যে এনভায়রনমেন্টাল এনার্জি ফ্লোতে নানা ধরনের গতিশীলতা আছে। এই যে সোলার এনার্জি উদ্ভিদ কর্তৃক গৃহীত হয়ে আবার কিছু এনার্জি সে রিলিজ করে, সেটা যেমন একটা শক্তির প্রবাহ। আবার সে যে পানি রিসিভ করে মাঠ থেকে, হাইড্রোবায়োলজিক্যাল আর হাইড্রোলজিক্যাল সাইকেলের মধ্যে যে একটা আদান প্রদানের সম্পর্ক, ট্রান্সপিরেশনের মাধ্যমে সে বায়ুমণ্ডলে পানি ছাড়ছে বাষ্প আকারে, আবার সে বৃষ্টির পানি মাটি থেকে সে গ্রহণ করছে। এই প্রতিনিয়ত এই যে গতিময়তা রয়ে গেছে। আবার তার বিভিন্ন ধরনের পাতা যখন ঝরে পড়ে, এই পাতা পৌঁছে মিনারেলস কে সমৃদ্ধ করতে, গিভ এন্ড টেক, দেওয়া নেওয়ার সম্পর্ক সতত চলমান এবং সেটা তার এক্সিস্টেন্স এর সাথে সম্পর্কিত। এই সবকিছুর সাথে এই সবকিছু তার জীবন সংগ্রামটাকে কঠিন করে দিচ্ছে, তার গতিময়তাটাকে চ্যালেঞ্জেবল করে দিচ্ছে যে মানুষ সৃষ্ট কার্যক্রম, মানুষের দ্বারা, এই যে মানুষের দ্বারা সৃষ্ট কার্যক্রম। এই যে দেখো ডিস্টারবেন্স, এস্টাবলিশমেন্ট, গ্রোথ, কম্পিটিশন, এই যে অ্যাপেক্স, টিকে থাকা। এখানে দেখো এই যে ল্যান্ড ইউজ করতে গিয়ে, মাটি ইউজ করতে গিয়ে, ভূমির ব্যবহার করতে গিয়ে মানুষ যে ডিস্টারবেন্স তৈরি করছে এবং অনেক উদ্ভিদ নষ্ট করছে, পরবর্তীতে সে উদ্ভিদ নিজের লড়াইয়ের মাধ্যমে সেখানে আবার রিএস্টাবলিশ হচ্ছে, সে আবার বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তীতে টিকেও থাকছে কেউ কেউ। এই ভাবে একটা সার্বক্ষণিক গতিময়তা ইকোসিস্টেমে বজায় থাকে, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। একইভাবে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বাস্তুতন্ত্র এই জিনিসটা দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা নদী এই সাগরে এসে ধীরে ধীরে পড়বে, এই জলজ মাছগুলি উপর এই যে মাছ, মাংসভোজী কিছু প্রাণী ডিপেন্ডেবল। আবার এই যে জলজ পরিবেশে বসবাস করে এমন অনেকগুলি কীট পতঙ্গ, এদের উপর নির্ভরশীল এই প্রাণী। এইভাবে খাদ্য খাদকের একটা লড়াই সব সময় চলমান থাকে। কিন্তু এই যে পানিতে পানিতে বসবাসযোগ্য হওয়ার জন্য যে বিওডি, সিওডি এইগুলি এবং নানা ধরনের মিনারেলস, এইগুলির যোগান আসে কিন্তু আবার টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের মাধ্যমে। সেটা স্বাভাবিক রেন ফ্লাস্ট হতে পারে, মানে বৃষ্টি ধৌত হতে পারে, অথবা বন্যার কারণও হতে পারে। আবার বন্যা হয়ে গেলে সমুদ্রের কিছু অংশ পানি
নদী এলাকায় চলে আসতে পারে। নদীর কিছু পানি স্থলভাগে চলে আসতে পারে। এইভাবে সবসময় একটা দেওয়া-নেওয়ার মাধ্যমে এইভাবে টিকে থাকা, প্রজাতি টিকে থাকা, এই জিনিসটা সার্বক্ষণিকভাবে চলতে থাকে। এটাই হচ্ছে ডায়নামিক্স অফ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এই যে দেখতে পাচ্ছ, এই অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আর টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই যে এই পাখিটা তার স্থলভাগে তার বসবাস, এই প্রাণীটা স্থলভাগে বসবাস। কিন্তু তার এই জলভাগে তার খাদ্য আছে। এই যে মানুষ তার মাছ এখান থেকে শিকার করছে। এই মাছ সে খাদ্য হিসেবে গ্রহণ করার পর এই এনার্জি সে এখান থেকে মাছ থেকে অর্থাৎ অ্যাকুয়াটিক ইকোসিস্টেম থেকে এনার্জি আবার টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে ফ্লো হচ্ছে। অ্যাকুয়াটিক ইকোসিস্টেম থেকে পুষ্টি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে চলমান আছে। এইভাবে অ্যাকুয়াটিক ইকোসিস্টেম এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম এর কম্পোনেন্ট গুলি পরস্পর গিভ অ্যান্ড টেক আদান প্রদানের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে ডায়নামিক্স অফ অ্যাকুয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা ইকোসিস্টেমের ফাংশন, বিভিন্ন ধরনের ইকোসিস্টেম, ইকোলজিক্যাল হ্যাবিটেট, ইকোলজিক্যাল নিশ এবং ডায়নামিক্স অফ অ্যাকুয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সক্ষম হলে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।